মাত্র 5 দিন আগে বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছিল। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ঠিক 5 দিনের মাথায় আজ সন্ধ্যা 6:30টায় তিনি গাজীপুর থেকে কারামুক্ত হয়েছেন এবং আমরা ভিডিওতে দেখলাম যে তিনি বেশ একটি তার যে গাড়ি, বিলাসবহুল একটি গাড়িতে করে তিনি বেরিয়ে চলে গেলেন এবং তিনি ঢাকা অভিমুখে যাত্রা করেছেন। গণমাধ্যমে তাই এসছে। তো স্বাভাবিকভাবেই শিরীন শারমিন চৌধুরীকে যে গ্রেপ্তার করা হয়েছিল, এটির তীব্র একটি প্রতিক্রিয়া সব মহলে তৈরি হয়েছিল। বিশেষ করে যারা বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের সঙ্গে আছেন, নেতা কর্মীরা, তারা, এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাও নিন্দা জানিয়েছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকেও নিন্দা জানানো হয়েছে, তার মুক্তি দাবি করা হয়েছিল। কথাটি হচ্ছে, এই যে শিরীন শারমিন চৌধুরীকে যেই প্রক্রিয়ায় আটক দেখানো হলো, তাকে কারাগারে পাঠানো হলো, সেই আটক প্রক্রিয়া নিয়েও ব্যাপক এক রহস্যের তৈরি হয়েছিল বা রহস্যের জন্ম দিয়েছিল। কারণটি হচ্ছে, তিনি গত প্রায় 2 বছর পর্যন্ত, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে তিনি আসলে কোথায় ছিলেন। আমরা দেখেছি ডিজিএফআই এর যে তালিকা দেওয়া হয়েছিল সেইখানে তার নামটি ছিল, অর্থাৎ বলাই যায় যে সেনাবাহিনীর পক্ষ থেকেই স্বীকার করা হয়েছিল যে শিরীন শারমিন চৌধুরী আরো অনেকের মতোই তিনি সেনা হেফাজতে ছিলেন বা ক্যান্টনমেন্টের মধ্যে ছিলেন। সেনাবাহিনী তাদেরকে আশ্রয় দিয়েছিল। এক পর্যায়ে তার পদত্যাগ পত্রের বিষয়টি আলোচনা আসে এবং তিনি পদত্যাগ করেছেন এমন খবরও ছড়ায়। আমরা এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যেই সরকারটি ক্ষমতায় আসলো এবং সংসদ সদস্য হিসেবে যারা শপথ নিলেন, সেদিন শিরীন শারমিন চৌধুরীর কে উপস্থিত করা হয়নি বা আনা হয়নি, তিনি আসেননি, অর্থাৎ স্পিকার ছাড়াই সংসদ শুরু হয় এবং পরবর্তীতে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তাকে স্পিকার মনোনীত করা হয় এবং সংসদ চলছে। এই যে রহস্যের কথা বললাম, রহস্যের প্রশ্নটি কেন? অনেকের মনে একটা কৌতূহল তৈরি হতে পারে যে শিরীন শারমিন চৌধুরীর মুক্তির দাবি সবাই জানিয়েছিল, আমিও জানিয়েছি, তাইলে কেন এখন রহস্যের কথা বলছি? রহস্যের কথা বলছি এই কারণেই, আপনারা যদি একটু তাকিয়ে দেখেন যে বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর থেকে যেই বড় বড় সব রাজনীতিবিদদেরকে, বিশেষ করে যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছিলেন, শুধু রাজনীতিবিদ না, বিভিন্ন সুশীল সমাজের যারা আছেন, বুদ্ধিজীবী শ্রেণীর যারা আছেন, সাবেক আমলা, প্রশাসনের যারা শীর্ষ কর্মকর্তা, সেনাবাহিনীর বেশ উচ্চপদস্থ কর্মকর্তারা, সাবেক প্রধান বিচারপতি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার, কাউকে বাদ দেওয়া হয়নি। শুধু শিরীন শারমিন চৌধুরী আড়ালে ছিলেন বা আড়ালে রাখা হয়েছিল। তার আটকের পরে প্রশ্ন উঠেছিল যে তিনি আসলে কি গুম হয়েছিলেন কিনা, অর্থাৎ তাকে গুম করে রাখা হয়েছিল কিনা, কিংবা তাকে সেনাবাহিনী কিংবা ডক্টর ইউনূস সরকার কোনো না কোনো প্রক্রিয়ায় তাদের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন কিনা, এমন কথাও আলোচনা এসেছিল যে সেই ব্যবহারের আশা নিয়েই হয়তোবা তাকে এই ডক্টর ইউনূস কিংবা সেনাবাহিনীর হাতে রাখা হয়েছিল। যেখান থেকে গত মঙ্গলবার ভোরে তাকে আটক দেখানো হয়েছে তার নিজ বাড়ি থেকে, অর্থাৎ ধানমন্ডির থেকে। তো এই যে রহস্যের কথা, যুক্তিটা কোথায়? যুক্তিটা হচ্ছে, প্রথমত তিনি কোথায় ছিলেন সেটি কিন্তু সদুত্তর এখন পর্যন্ত কেউ দেয়নি। না দিয়েছে প্রশাসন, না দিয়েছে শিরীন শারমিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকেও কেউ। অর্থাৎ এই বিষয়টি ধোঁয়াশা রয়েই গেল, রহস্যপূর্ণ রয়েই গেল যে তিনি তাকে হঠাৎ করে কেন হাজির করা হলো, এবং তাকে হাজির করার পরে ঠিক 5 দিনের মাথায় আজকে তাকে জামিন দেওয়া হলো। এই যে জামিন দেওয়া হলো, মুক্তি দেওয়া হলো, এই মুক্তির মধ্য দিয়ে নতুন করে যে রহস্যের আলোচনাটি সামনে এসছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘিরে। কারণ আপনাদেরকে একটু পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চাই, গত বছর একটি পর্যায়ে আলোচনা এসেছিলেন যে শিরীন শারমিন চৌধুরী কিংবা সাবের হোসেন চৌধুরীকে সহ আওয়ামী লীগের একটি নতুন কাঠামো করার চেষ্টা চালাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার,
অর্থাৎ শেখ হাসিনাকে পাশ কাটিয়ে, শেখ হাসিনাকে এড়িয়ে কিংবা শেখ হাসিনাকে আড়ালে রেখে নতুন একটি ফরম্যাটে আওয়ামী লীগকে সামনে নিয়ে আসার উম, বা দেখানোর জন্য, অন্ততপক্ষে আন্তর্জাতিক মহলকে দেখানোর জন্য একটা আওয়ামী লীগের নামে একটা কিছু করার চেষ্টা করা হচ্ছিল। আজকে যখন শিরীন শারমিন চৌধুরীকে মাত্র এই 5 দিনের মাথায় মুক্তি দেওয়া হলো, তখন কিন্তু সেই আলোচনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার জোরালো হয়ে উঠেছে। সবার মধ্যে এমন একটি সন্দেহ আছে যে এটি কি তাকে আটক দেখানো হয়েছে সেটার মধ্যেও কোনো সমঝোতার কিছু আছে কিনা, নাকি আজকে যে তাকে মুক্তি দেওয়া হলো সেটিও কি কোনো সমঝোতা, নাকি আন্তর্জাতিক বিভিন্ন চাপের কারণে, চাপের কাছে নতি স্বীকার করে এই তারেক রহমানের সরকার তাকে মুক্তি দিয়েছে। আসলে কোনটা? যুক্তিটা খুবই একটি রহস্যের গন্ধ কিন্তু থেকেই যায়। আপনারা সহজে কেউ এটির কোনো উত্তর খুঁজে পাবেন বলে অন্তত পক্ষে আমি মনে করছি না। এই কারণে মনে না করার শত শত হাজারো কারণের মধ্যে আমি ছোট্ট করে যেটুকু বলবো সেটি হচ্ছে, দেখুন, এই যে যাদের কথা বললাম যে আরো যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, শিরীন শারমিন চৌধুরী হয়তো স্পিকার ছিলেন, কিন্তু তাদের তার চেয়ে অনেক বড় মাপের রাজনীতিবিদরা, মুক্তিযোদ্ধারা, তারা জেলে আটকা আছেন একই ক্যাটাগরির মামলায়। আমির হোসেন আমু আছেন, রাশেদ খান মেনন আছেন, হাসানুল হক ইনু আছেন, আরো কত নাম বলে তো শেষ করা যাবে না। এই যে প্রধান বিচারপতি খায়রুল হকের কথা বললাম, সাবেক 2জন প্রধান নির্বাচন কমিশনারের কথা বললাম, সাবেক একাধিক আইজিপির কথা বললাম, সেনা কর্মকর্তারা, তারা তো এই একই ধরনের মামলায় আসামি হয়ে তারা কারাগারে আছেন এবং তাদের উপরে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে অমানবিক পর্যায়ের, বলা যায় পৈশাচিক ভাবে। আপনারা ছবি রীতি যদি আপনাদের চোখে নেন, দেখবেন যে এই আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু কিংবা সাবেক প্রধান বিচারপতি কেউ বাদ নেই যাদেরকে পিছ মোড়া করে হাত পিছনে দিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে আদালতে আনা নেওয়া না করছে। অসুস্থ, হাঁটতে পারেন না, কামরুল ইসলাম হাঁটতে পারেন না, ক্যান্সারের রোগী, আরো কতজন আছেন যারা ক্যান্সারের রোগী, সাংবাদিক যারা আমাদের কমিউনিটির, বাবু ভাই তিনি ক্যান্সারের পেশেন্ট, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির, শাকিল, রূপা, কেউ মুক্তি পাচ্ছে না। এত দিন পরেও আন্তর্জাতিক ভাবে বহু চাপ দেওয়া হচ্ছে, কোনো কিছুতে টনক নড়ছে না, কাজ হচ্ছে না। কেন শিরীন শারমিন চৌধুরীকে এত দ্রুত ছেড়ে দেওয়া হলো? তার মানে কেউ যদি আবার ভেবে থাকেন যে শিরীন শারমিন চৌধুরীকে ছেড়ে দেওয়া কি ভুল হয়েছে বা আমরা কি সেটি বলছি, মোটেই সেটি বলছি না। আমরা এই ছেড়ে দেয়াকে স্বাগত জানাতে পারতাম নিঃসন্দেহে, মানে কোনো সন্দেহ ছাড়াই। সেটি হচ্ছে যদি দেখা যেত শিরীন শারমিন চৌধুরীর আগে যেই বয়োবৃদ্ধ অসুস্থ জাতীয় নেতাদেরকে কারা প্রকোষ্ঠে রাখা হয়েছে তাদেরকে মুক্তি দেওয়া হতো। তাদের জন্য তো আন্তর্জাতিক, জাতীয় আন্তর্জাতিক চাপ আছে, তাদেরকে তো মুক্তি দেওয়া হচ্ছে না। কেন মুক্তি দেওয়া হচ্ছে না? শিরীন শারমিন চৌধুরীকে কেন মুক্তি দেওয়া হচ্ছে? এটি কি বিএনপির সদ্বুদ্ধির উপায় হয়েছে, মানে সৎ বুদ্ধির উদয় হয়েছে? যদি সেটা হতো অবশ্যই অভিনন্দন জানানোর কথা বা ইতিবাচক একটি মন্তব্য করার কথা, ইতিবাচক ভাবনা আসার কথা, কিন্তু সেটি আসলে ভাবার অবকাশ নেই। এখন দেখতে হবে শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে এই সরকার কিংবা সেনাবাহিনী তারা নতুন কোন খেলায় মত্ত হয়। সেনাবাহিনীর ভিতর থেকে কি কোনো কিছু হচ্ছে, নাকি আহ, এই যে বিএনপি সরকারের মধ্যে দিয়ে কিছু হচ্ছে, নাকি বলা হচ্ছে এখনো যেহেতু বিএনপি চালাচ্ছে ডক্টর ইউনূসের সরকার বা ডক্টর ইউনূস পেছন থেকে যে কলকাঠি নাড়ছেন তার প্রভাবেই এমন কিছু হচ্ছে কিনা, এটি কিন্তু খুব জটিল একটি পরিস্থিতি এবং হয়তো বা খুব শিগগিরই দেখা যাবে যে সামনের যে পরিস্থিতি তৈরি হতে পারে কিংবা সামনে যদি নতুন কোনো আওয়ামী লীগকে নিয়ে নতুন কোনো খেলাধুলা আমরা দেখতে পাই, তখনই কিন্তু এই হিসাব বা এই অঙ্ক মিলে যাবে। কারণ এখন পর্যন্ত অন্ততপক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কারো কাছ থেকেই, এমনকি শেখ হাসিনা থেকে শুরু করে কেউ কিন্তু এমন কোনো আভাস দেননি যে আওয়ামী লীগ পুনর্গঠন করা হবে, নতুন করে সাজানো হবে, নেতাদের পরিবর্তন করা হবে, এরকম কোনো কথা, কোনো আভাস কিন্তু কেউ দেননি। ফলে সবারই এদিকে নজর রাখা
দরকার। সবাই ভালো থাকুন। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এত দ্রুততার সঙ্গে ঘটনাটা ঘটেছে, এখানেই অনেক যদি কিন্তুর প্রসঙ্গ আসছে। কি বলছে গণমাধ্যম? হত্যা চেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারাগার থেকে মুক্তি পেয়েছেন শিরীন শারমিন চৌধুরী। বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি। কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার কাউ আলিন নাহার গণমাধ্যমকে বলেছেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী একটু আগে তাকে রিলিজ করা হয়েছে। তার মানে এটা প্রমাণ করে কারাগার আগে থেকেই এটা জানতো এবং কারাগারও প্রস্তুত ছিল, শুধুমাত্র কাগজ আসার ফর্মালিটিটা হলেই তারা তাকে রিলিজ করে দেবে। এবং ঘটনা সম্ভবত এটাই হয়েছে যে কাগজটা আদালত থেকে অনলাইনে কারাগারে গিয়েছে। যদি অনলাইনে না যায় তাহলে এত দ্রুততার সাথে তার মুক্তি হওয়াটা অনেক কঠিন ব্যাপার। যে গাড়িতে করে শিরীন শারমিন কারামুক্ত হয়ে বাসায় গেছেন, সেই গাড়িটা প্রকাশ করেছে একটি গণমাধ্যম, প্রথম আলো। দেখে নিন, সেই সাদা রঙের একটা অফ হোয়াইট না, মূলত সাইকেলের একটা গাড়িতে চড়ে তিনি গিয়েছেন। বলা হচ্ছে যে সহিংসতা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর লালবাগ থানায় দায়ের করা শিরীন শারমিন চৌধুরীর যে মামলা, সেই মামলায় তার জামিন হয়েছে। এই মামলায় ৩ নম্বর আসামি তাকে করা হয়েছিল এবং যতদূর এই মামলা সম্পর্কে জানা যাচ্ছে, এই মামলায় শিরীন শারমিন চৌধুরীর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি তদন্তকারী কর্মকর্তারা। এই কারণে আরও বেশি সহজতর হয়েছে। গত মঙ্গলবার এই মামলায় শিরীন শারমিন চৌধুরীকে রিমান্ড আবেদন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠিয়েছিল। তার গ্রেপ্তারের 6 দিনের মাথায় আজকে জামিন হলো এবং তার চাইতেও চমক যেটা ছিল সেটা হচ্ছে জামিন আদেশের 4 ঘন্টার মধ্যে আবার তিনি কারামুক্ত হলেন। এই ব্যাপারে সাংবাদিক আনিস আলমগীর ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। যমুনা টেলিভিশনের ওই খবরটা শেয়ার করেই তিনি লিখেছেন, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনের পরপর কারামুক্ত হওয়ায় সরকারকে অভিনন্দন। তিনি সরকারকে অভিনন্দন জানাচ্ছেন। আইনের শাসন ও ন্যায় বিচারের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আশা করি বিশ্ব বাটপার ইউনূসের শাসনে গ্রেপ্তারকৃত রাজবন্দী সব নাগরিকের ক্ষেত্রে একই ন্যায় বিচার নিশ্চিত হবে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন, প্রফেসর ইউনূসের আমলে যেভাবে মানুষের জামিনের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল এবং কারাগার ভর্তি করার যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, সেখান থেকে বর্তমান সরকার সরে আসায় সরকারকে অভিনন্দন জানাচ্ছেন তিনি এবং এই ব্যাপারটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে সেই প্রত্যাশা তিনি করছেন। সবার ক্ষেত্রে হোক না হোক, শিরীন শারমিন চৌধুরীর ক্ষেত্রে যে এই ব্যাপারটা স্পেশালি ঘটেছে এটা এখন পরিষ্কার করে বলা যায়। অন্তত জামিনের পরে তার জামিন স্থগিত চেয়ে সরকারের পক্ষ থেকে আবেদন করার কথা ছিল, সাধারণ অর্থে তো তাই ধরে নেওয়া যায়। কারণ আমরা দেখেছি যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সাবেক মেয়র, যাকে কেন্দ্র করেও আওয়ামী লীগের নতুন নেতৃত্বের প্রসঙ্গ অনেকদিন আলোচিত হয়েছে, তার একের পর এক জামিনের পরে তাকে তার জামিন বাতিল করার আবেদন এই সরকারের আমলেও আমরা দেখেছি এবং আরও মামলায় জামিন তার হচ্ছে না, এই ব্যাপারগুলোও দেখেছি। তার মানে শিরীন শারমিন চৌধুরীর এই জামিন এবং দ্রুত মুক্ত হওয়ার ব্যাপারে সরকারের একটা বড় গ্রিন সিগন্যাল ছিল। এই গ্রিন সিগন্যাল ছাড়া এটা সম্ভব নয়। তাহলে গ্রিন সিগন্যালটা কেন ছিল? ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন যে এস জয়শঙ্কর এবং ডক্টর খলিল, অর্থাৎ ভারত বাংলাদেশ যে বৈঠক হয়েছে, সেই বৈঠকটা মূলত 2-3টা ইস্যুতে অনেকটা ভেস্তে গেছে। ভারতের পক্ষ থেকে ডক্টর খলিলকে এরকম বলা হয়েছে যে তুমি এই ব্যাপারগুলো আগে দেখো, তারপরে তোমার ব্যাপারগুলো, তোমার দেশের ব্যাপারগুলো আমরা দেখব। ডক্টর খলিলের পক্ষ থেকে বলা হয়েছে তুমি আমাদের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাও, তার বিচার কার্যক্রম যেটা চলছে সেটা যেন বাস্তবায়ন করা যায়। সেই ক্ষেত্রে ভারত তার আবেদনটা প্রত্যাখ্যান করেছে। আর যে 2-3টা বিষয় ভারতীয় সাংবাদিকদের দাবি, যে 2-3টা বিষয় স্পেশালি এস জয়শঙ্কর এবং অজিত দোভাল বাংলাদেশের ওপরে চাপিয়ে দিয়েছেন, তার মধ্যে অন্যতম ছিল সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের বিপক্ষে তাদের অবস্থান। এবং সেখান থেকেই বলা হয়েছে যে এই ব্যাপারে কি পদক্ষেপ নেবে তোমরা, দ্রুত পদক্ষেপ নাও, এটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। নাম্বার 1, শিরীন শারমিন চৌধুরীর ব্যাপারে তাদের কনসার্ন আছে। নাম্বার 2, ভারতীয় সাংবাদিকরা যে দাবি করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথে বাধা হওয়া যাবে না, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে, সব দলের রাজনীতি করার অধিকার দিতে হবে এবং সংসদে যে বিল পাস হয়েছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার, এটা করা যাবে না।